আমি আমার মৃত্যু পথযাত্রী মাকে ভাত খাওয়াতে পারিনি দেখে আমি আজ ২৭ বছর যাবৎ ভাত খাই না। অথচ এই আমি আমার ইন্ডাস্ট্রির প্রায় ১৪,৫০০ শ্রমিকের প্রতিদিন একবেলা ভাতের যোগান দিই। বিশিষ্ট শিল্পপতি এনামুল হকের বক্তব্যে সবাই নড়ে চড়ে বসল। সাংবাদিকরা সাক্ষাৎকারের শিরোনাম শুনে সবগুলো ক্যামেরা অন করে দিল। বিনয়ের সাথে বলল, যদি পুরো গল্পটা বলতেন স্যার। এনামুল হক একটু সময় নিয়ে কি যেন ভাবলেন, তারপর টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে বললেন, বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ততদিনে বড় আপার বিয়ে হয়ে গেছে, আর আমি মেধা তালিকায় প্রথম হয়ে বুয়েটে চান্স পাই। বই কেনার টাকা ছিল না। সারাদিন বন্ধুদের কাছ থেকে এ নোট সে নোট জোগাড় করে ফটোকপি করে পড়তে হতো। টিউশনি করে যে কটা টাকা মাসের শেষে হাতে পেতাম, তার থেকে কিছু টাকা মাকে পাঠাতে হতো, আর বাকি টাকা দিয়ে বন্ধুদের কাছে থেকে ধার দেনা করে কোনো রকমের টেনে টুনে পুরো মাস চলতো। বড় আপা ছিল ভরা সংসার, কিন্তু সেই সংসারে তার কোনো মতামত দেওয়ার অধিকার ছিল না। সব কিছুই তার শাশুড়ির কথা মতো চলতো, তাই সে চাইলেও আমাদের খুব একটা হেল্প করতে পারতো না। আমার তখন পরীক্ষা চলছিল। একদিন খবর এলো আমার মা খুব অসুস্থ। আমি কোনো রকম পাস মার্ক তুলেই ছুটলাম। উদ্দেশ্য মাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা, যেহেতু হাতে খুব বেশি টাকা ছিল না। এদিকে মায়ের অবস্থাও খুব খারাপ। দিক দিশা না পেয়ে একটা প্রাইভেট ক্লিনিকে মাকে ভর্তি করালাম। ডাক্তার টেস্ট দিল, রিপোর্ট জানা গেল মার ব্রেন স্ট্রোক করেছে। ততক্ষণে মা উল্টো পাল্টা বলতে শুরু করেছে, বারবার ক্যানেলা খুলে ফেলছে, চিৎকার করে কাঁদছে, হাসছে, জোরে জোরে বাবাকে ডাকছে। আমাকে অস্থির হয়ে বলছে, তোর বাপ এখনো আসে না কেন রেয়ানা? আমি কি বলবো? আমার নিজেকে তখন বেসামাল লাগছিল। সে সময় ফোনের খুব একটা প্রচলন ছিল না। হাসপাতাল থেকে বাসে করে বড় আপার বাসায় যেতে লাগে প্রায় ৪৫ মিনিট। তাড়াহুড়োয় আপাকে জানানো হয়নি, আপাকে একটা ফোন করা দরকার। টানা ৩ দিন হাসপাতাল, ভার্সিটি করে পকেটের টাকা শেষ। এক বন্ধুর কাছে ধার চাইলাম, দিল না। এদিকে মাও একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে। বড় আপাকে বললাম, সেও এলো না। আসলে তাকে আসতে দেওয়া হয়নি। সে এসে হাসপাতালে পড়ে থাকলে তার সংসারে কাজ করবে কে? শেষ সময়ে মায়ের স্মৃতি এই আসছে, এই যাচ্ছে। যতক্ষণ আমি মায়ের পাশে বসে থাকতাম, শুধু মা শোয়া অবস্থায় আমার হাত ধরে টেনে বলতো, এনা ভাত খাবো। ও এনা, বাপ আমার, দে না 1 প্লেট ভাত এনে। আমি শুধু নীরবে চোখের জল ফেলতাম। পকেটে তখন একটা পয়সাও ছিল না। বিশ্বাস করুন, 1 প্লেট ভাতের দাম খুব, বরং 10 টাকা ছিল। কি অপদার্থ ছেলে আমি, তাই না? মাকে 1 প্লেট ভাত কিনে খাওয়ানোর সামর্থ্য নেই। তখন ছাত্র ছিলাম, আত্মসম্মান বোধ ছিল প্রবল, কারো কাছে ভাত চাইতেও লজ্জা করছিল। ভাত দেই না দেখে মা আমাকে রীতিমতো আঁচড়ে কামড়ে নাজেহাল করে ফেলছিল। টানা 2 ঘন্টা মা ভাত খাবো বলে ক্লান্ত হয়ে পড়ল। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মা তুমি লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে থাকো, আমি আবার বাসা থেকে ভাত নিয়ে আসছি, কেমন? ভাত খাবো না? আচ্ছা। আমি উঠে পড়লাম। মা পিছু ডেকে বলল, তুই খুব ভালো এনা, আল্লাহ তোর ভালো করুন। এবার শিগগিরি যা, আমার জন্য ভাত নিয়ে আয়। আমি রাস্তায় বেরিয়ে উদ্দেশ্যহীন হাঁটছি। বড় আপার বাসায় যাব। পকেটে টাকা নেই। ভয়ে ভয়ে একটা বাসে চড়ে বসলাম। আমার মা মুখ ফুটে ভাত খেতে চেয়েছে। যে করেই হোক আমাকে ভাত এনে দিতেই হবে। তার জন্য যদি আমাকে বাস কন্ট্রাক্টরের কাছে ভাড়া না থাকার কারণে অপমানিত হতে হয়, হব। আসার সময় নার্সকেও বলে এসেছি, একটু আমার মাকে দেখবেন প্লিজ, আমি এসে বকশিস দেব।
মাঝ রাস্তায় বাস ড্রাইভার আমাকে নামিয়ে দিল। আমার অপরাধ, আমি ভাড়া দিতে পারিনি। আমি প্রায় ঘন্টাখানেক পায়ে হেঁটে আপার বাসায় পৌঁছেছি। আপা আমাকে দেখে ছুটে এলো, অস্থির হয়ে বলল, মা কেমন আছে ভাই? বাড়িতে ভাত আছে আপা। আমি সে কথায় উত্তর না দিয়ে প্রশ্ন করলাম, আছে, তুই খাবি? আপা ব্যস্ত হয়ে ভাত বাড়তে গেল। আমি খাবো না, তুই বরং মায়ের জন্য ভাত বেড়ে দে। আমি পিছু রেখে বললাম, আপা আমাকেও জোর করে অনেকগুলো ভাত খাইয়ে দিল। আমি টিফিন বাক্সে ভাত আর কিছু টাকা নিয়ে আপার বাসা থেকে বের হলাম। হাসপাতালে গিয়ে কেবিনে ঢুকে দেখি আমার মায়ের নিথর দেহ বড় অবহেলায় পড়ে আছে, সাদা কাপড়ে মুখ ঢাকা। অথচ তখনও হাতে আমার মায়ের জন্য আনা ভাতের বাটি ধরা। নিজেকে তখন আমার পৃথিবীর সবচেয়ে অক্ষম, নিষ্কৃষ্ট লাগছিল। আমি একমাত্র অপদার্থ ছেলে, যে কিনা মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারলাম না। এলোমেলো পায়ে হেঁটে গিয়ে মায়ের পাশে বসলাম। মায়ের হাত দুটো আলতো করে ধরে বিড়বিড় করে বললাম, ও মা, ভাত খাবে না? ওঠো, দেখো তোমার জন্য ভাত এনেছি, ওঠো না মা। আমার আপা মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদলেও সেদিন আমি একটুও কাঁদতে পারিনি। জানেন, কি নিষ্ঠুর দু চোখ, এক ফোঁটা জলও এলো না। শুধু বুকের ভেতর কি যেন কামড়ে ধরছিল, মনের ভেতর অস্থির অনুভূতি। আমি না নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলাম না। আফসোস, মার অন্তিম সময়ে এক মুঠো ভাত মুখে তুলে দিতে পারলাম না। স্কলারশিপ পেয়ে আর দেরি করিনি। আমার ভাগের জায়গা জমি বেচে এক স্যারের হেল্প নিয়ে বিদেশে পড়তে চলে গেছি। যে দেশে আমার মায়ের মুখে ভাত তুলে দিতে পারিনি, সে দেশে কেন জানি আর থাকতে ইচ্ছে করেনি। পড়াশোনা শেষ করে আমি যে কোম্পানিতে মোটা বেতনের জব করতাম, আমার কাজের প্রতি একাগ্রতা আর সততা দেখে সেই কোম্পানির মালিকের খুব পছন্দ হলো। তার 3 কুলে কেউ ছিল না, এক মেয়ে ছাড়া। এত এত অর্থ সম্পদ কে ভোগ করবে? তাই আমাকে তার মেয়ে জামাই করার প্রস্তাব রাখলো। সাথে 50% প্রপার্টি লিখে দেবে। এক সময় আমাকে বিয়ে তো করতেই হতো, তাই আর অমত করিনি। একটা সময় পর মনে হলো, অনেক দিন তো হলো বিদেশে ভুঁয়ে পড়ে রইলাম, এবার দেশে যাওয়া দরকার। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। দেশে এসে গাজীপুরের প্রায় 100% জায়গা জমি কিনেছি। বিদেশি ভাইয়াদের সাহায্যে ফ্যাক্টরি নির্মাণ করেছি। সেই ফ্যাক্টরিতে গেঞ্জি, শার্ট, প্যান্ট থেকে শুরু করে অনেক কিছুই তৈরি করা হয়। সেই সব প্রোডাক্টগুলো চড়া মূল্যে অন্যান্য দেশে রপ্তানি করা হয়। প্রথমে 1500 শ্রমিক নিয়ে আমাদের জার্নিটা শুরু করেছিলাম। এখন প্রায় 15,500 শ্রমিক কাজ করে। আমাদের ফ্যাক্টরির একজন এমপ্লয়ি সর্বনিম্ন বেতন 8,500 টাকা, আর সর্বোচ্চ বেতন প্রায় লাখের ওপরে। মূল ডিউটি টাইম 9 ঘন্টা, সাথে দুপুরের লাঞ্চ ফ্রি। ওভারটাইম করলে হালকা নাস্তারও ব্যবস্থা আছে। মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে। এখন 2 হাত ভরে প্রচুর টাকা কামাই। কাঁচা চুলে পাক ধরেছে, গায়ের চামড়াও কেমন কুঁচকে গেছে, চোখে মোটা ফ্রেমে চশমা পরতে হয়। আমার ছেলেমেয়েরাও যার যার মতো প্রতিষ্ঠিত। যে আমি ছাত্র জীবনে মাকে এক মুঠো ভাত খাওয়াতে পারিনি, সেই আমি আজ প্রায় 15,000 মানুষের খাদ্যে বস্ত্রের দায়িত্ব নিয়েছি। তারা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, দুপুরে আয়েশ করে ভাত খেতে বসে। আমি সিসিটিভি ফুটেজে তা মুগ্ধ চোখে দেখি। এই সাদা ফুলের মতো ভাতের প্রতি আমার প্রচুর দুর্বলতা থাকলেও কেন যে আজও ভাত খেতে পারি না। এখনও ভাতের প্লেট দেখলেই মায়ের মুখখানা চোখের সামনে ভেসে ওঠে। একটানা এতক্ষণ কথা বলে এনামুল হক হাঁপিয়ে গেছেন। এক রাশ মুগ্ধ জনতা পেছনে ফেলে সে আস্তে আস্তে স্টেজ থেকে নেমে গেলেন। এখন ঘড়িতে 5টা বাজে। সন্ধে 6টায় এক 5 তারা হোটেল। বিদেশি ক্লায়েন্টদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং আছে। এখন না গেলে বড্ড দেরি হয়ে যাবে।
চারপাশে পুলিশ সিকিউরিটি এনামুল হককে গাইড দিয়ে গাড়িতে তুলে দিলেন। গল্পটি এখানেই সমাপ্ত। কলমে জাহিদ হাসান। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন লেখকের প্রতি সহানুভূতি জাগিয়ে। ধন্যবাদ।